মেশিনারি লেআউটটা কি, যে এই যে এই লেআউটটা দেখেন একটু যদি আমরা রেসপন্সিভ করি, হুম, দেখেন এটা রেসপন্সিভ হোক আর যে স্ক্রিনে হোক না কেন, এই ইমেজগুলোর হাইট কিন্তু কম বেশি আছে, তাই না? ইমেজগুলোর হাইট কিন্তু কম বেশি, দেখেন নিচে আসেন আরো ইমেজ দেখেন, এগুলো সব হাইট কিন্তু কম বেশি। একটু উপরে যান, এই যে ইমেজগুলোর হাইট কিন্তু ইকুয়াল। হুম, এগুলোর মেশিনারির খুব একটা প্রয়োজন হচ্ছে না, তাই না? বাট একটু নিচে এসে দেখেন এই এই ইমেজ, এই যে এই ইমেজটা, হ্যাঁ, এই যে এই ইমেজটা, তারপরে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা দেখেন, এই ইমেজটা দেখেন, সবগুলো কিন্তু হাইটটা এক এক রকম না? হুম, এখন হাইট এক এক রকম জি। হলে এটাকে কি দেখছিলাম, হাইট এক এক রকম হলে এটা কিন্তু ফাঁকা স্পেস চলে আসে, হ্যাঁ। ওই হাইটটা ওই কলাম রোটা শেষ হয়ে যায়, নতুন একটা কলামে আবার মানে চালু হয়, মানে নতুন একটা রো ই হয়, অ্যাড হয় আর কি। তারপরে ওটা শেষ হলে আর একটা রো। এখন এই পুরো কলামগুলো যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করি, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে যখন করছিলাম, তখন একটা রো এর মধ্যে যদি এতগুলো কলাম যদি নেই, তাও কিন্তু এটা ইকুয়াল হাইটে আসে, মনে আছে? কিন্তু এখানে দেখেন ইকুয়াল হাইট নাই, এখানে মাল্টিপল ডিফারেন্ট হাইট আছে। কিন্তু যখন হাইট থাকার পরেও এখানে কি করছে, অ্যাডজাস্ট হয়ে গেছে উপরে উঠে উঠে, তাই না? কত সুন্দর করে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা উপরে উঠে গেছে, এটা উপরে উঠে গেছে। এটা হলো নর্মালি কয়েকভাবে করা যায়। হুম, খেয়াল করেন, এটা কিন্তু সিএসএস দিয়ে মেশিনারি লেআউট করা, দেখেন সিএসএস দিয়ে, কিন্তু এটাতে জাভাস্ক্রিপ্ট ইউজ হয় নাই, দেখেন এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড নাই। কোড প্যান তো আপনারা জানেন, কোড প্যান নিয়ে কথা বলছি আমি। এখানে দেখেন সিএসএস কোড, কি কোড ইউজ করছে মেশিনারি লেআউটের জন্য। এই মেশিনারি লেআউটটা কিন্তু অনেক পপুলার। হুম, মেশিনারি লেআউট কিন্তু অনেক পপুলার এবং অনেক কাজে অনেক সময় ব্যবহার করা হয়, এটা ওয়াইডলি খুব ইউজ করা হয়। আমরা যদি এডিট সেটিংয়ে যাই, জাভাস্ক্রিপ্ট দেখেন কোনো জাভাস্ক্রিপ্ট নাই, হ্যাঁ। এখানে র সিএসএস করা আছে দেখেন, এই যে। তো এই কি সিএসএস করছে, সিএসএস দিয়ে, হুম, এখানে দেখেন কলাম ইউজ করছে, দেখছেন? সিএসএস এর প্রপার্টি কলাম ইউজ করছে, হ্যাঁ। কলাম ইউজ করে করে এখানে কিন্তু মেশিনারি লেআউট বানাইছে। সিএসএস মেশিনারি লেআউট লিখে যদি আপনারা সার্চ করেন গুগলে, তাহলে ওইটা পেয়ে যাবেন। বাট এটার কিছু সমস্যা আছে। এটা সমস্যা কেমন, মনে করেন আহ, একটা রোয়ের যে ইমেজগুলো আছে, হুম, আপনি মনে করেন একটা রোতে 20টা কলাম করলেন, কলাম না 20টা ইমেজ ব্লক রাখলেন, হ্যাঁ। তো ওই এই সিএসএস লেআউটে কেমন হয়, এটা এক লাইনে শেষ হয়। হুম, এক লাইনে শেষ হয়, শেষ হওয়ার পরে শেষ হলো তো, মনে করেন এই লেআউট মানে ইকুয়াল ইকুয়াল হয় আর কি, কলামগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, আবার প্রথম দিকে আবার শুরু হয়, পরের ইমেজগুলো এখান থেকে শুরু হবে। অর্থাৎ মনে ভাই করেন, এটা তো হুম, কলাম ঠিক আছে, কলাম কলাম, কিন্তু হুম, রো তো মিল নাই। রো মিল থাকবে না, তুমি এটাকেই বলে মেশিনারি। জি। মানে আপনার ডিফারেন্ট টাইপের হাইটটাকে সুন্দরভাবে অ্যালাইন করে ওরা এইভাবে সুন্দর করে মিলাই মিলাই দেয়। হুম, যখন ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ থাকবে, হাইটের ইমেজ থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক থাকবে একের পর এক কলামে, তখন এগুলোকে সুন্দরভাবে অ্যালাইন করে দেয়, এই যে উপরে তুলে তুলে অ্যালাইন করে দিচ্ছে, দেখছেন? কোনো স্পেস নাই। হুম, এটা দুইভাবে করা যায়, একটা সিএসএস দিয়ে, একটা হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে। সিএসএস দিয়ে কি লিমিটেশন বললাম, যে এই যে একটা লাইন শেষ হবে আগে, তারপর আবার পরের লাইন শুরু করবে, তারপরে এই লাইন শেষ হবে আবার পরের লাইন শুরু করবে, আবার এটা শেষ হবে আবার পরের লাইন শুরু করবে। আমরা পত্রিকা দেখছি না, পত্রিকা, পত্রিকাতে কি এরকম কলাম আকারে জি স্যার। দেয় দেখিয়েন। জি স্যার। এভাবে কিন্তু, এভাবে কিন্তু এখানে যদি কন্টেন্ট থাকতো ইমেজ না থেকে, পত্রিকার মতো খেয়াল করবেন, পত্রিকা কিন্তু কেমন এইভাবে সুন্দরভাবে কিন্তু এই যে কতগুলো ইমেজ অটোমেটিক্যালি একটা দেখেন এটা কিন্তু বেড়ে যায় না, এটা বেড়ে যায় না, এটা বেড়ে যায় না, এটাও কিন্তু বেড়ে যায় না, হ্যাঁ। সমান ভাগে ভাগ করে দিয়েছে, 4 ভাগে সব ইমেজগুলোকে সমানভাবে ভাগ করছে। একটু এস্টিমেল আসেন, এস্টিমেলে দেখেন এই যে একটা ব্লক, প্রতিটা ব্লক দেখেন একের পর এক কিন্তু সাজানো হয়েছে, হ্যাঁ, একের পর এক সাজানো হয়েছে। এই ব্লকগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে একটু আগে বললাম, প্রথমে একটা লাইন শেষ করছে, সিএসএস এর ক্ষেত্রে একটা লাইন শেষ করছে, শেষ হয়েছে আবার উপরে চলে গেছে ও, হুম, আবার উপরে চলে গেছে, আবার এখান থেকে শুরু করছে, হ্যাঁ, শুরু করে আবার এটা শেষ, আবার এটা একদম পত্রিকার মতো। পত্রিকায় যেমন ব্লগ কলাম থাকে না নিউজের, একটা লাইন শেষ হয়েছে আবার প্রথম আর একটা লাইন শুরু করছে প্রথম থেকে, আবার একটা লাইন শুরু করছে, এইভাবে।
আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটু অন্যরকম, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ওরকম হয় না। হুম এখানে এখানে আই থিঙ্ক জাভাস্ক্রিপ্ট ইউজ করা, আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো। এটা হলো প্রথম অংশ না, এটা হলো প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ। দেখেন জাভাস্ক্রিপ্টে এটা হলো প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ, তারপরে তৃতীয় অংশ, তারপরে তারপরে তার অংশটা তারপরে, এই অর্থাৎ ধাপে ধাপে স্টেপ শেষ হয়েছে। আর আমরা যদি সিএসএস এর ক্ষেত্রে আসি, হুম এই যে এটা একটা, এটার ক্ষেত্রে যদি আসি বা আমরা যদি আগেরটা যাই, এটা যদি যাই, এটা দেখেন কিভাবে হয়েছে। প্রথমটাতে যাই, এটা একটা কলাম অংশ না, এটা একটা অংশ, তারপর এটা একটা অংশ। এই অংশটা কি রাইটে রাইটে আসছে না নিচে চলে গেছে? দেখেন তো নিচে চলে যায় নাই? এটা দেখেন নিচে চলে গেছে। এটা একটা অংশ, এটা একটা অংশ, নিচে চলে গেছে না? তারপরে নিচেরটা আবার নিচে চলে গেছে। এভাবে যাইতে যাইতে যখন শেষ হয়ে গেছে ওইটা, দেখেন নিচে আসেন, এই যেখানে যখন শেষ হয়ে গেছে, এই দেখেন শেষ হয়ে গেল, তখন আবার এটা উপরে চলে গেছে পরের অংশটাকে। হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই? এই পরের অংশটুকু আবার উপরে চলে গেছে, এই দেখেন। হুম এটা হলো সিএসএস মেশিনারি লেআউট। আর জাভাস্ক্রিপ্টে কি হচ্ছে, জাভাস্ক্রিপ্ট ওইভাবে করতেছে না, জাভাস্ক্রিপ্ট সুন্দরভাবে ওইটা রো আকারে ভাগ করে দিচ্ছে, এবং হাইটটা কি করছে, ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এই যে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে আমরা নতুন একটা থিম ইনস্টল করি। থিমে যাই, আমরা ইনস্টল করবো হলো হ্যালো থিম। হুম হ্যালো থিম বলছিলাম কি, হ্যালো এলিমেন্টর, হ্যাঁ এটা এলিমেন্টরের জন্যই, মনে আছে? হ্যালো এলিমেন্টর, টাকা দিয়ে দেখেন ফুল করে এই যে বাই এলিমেন্টর, হ্যাঁ এটা মূলত এলিমেন্টরেরই একটা থিম, র থিম। এটা আমরা এখন ইউজ করব। আমি এটা নিয়ে কথা বলছিলাম। নর্মালি আমরা নতুনভাবে হ্যাঁ কাস্টম এইচটিএমএল অ্যাড করবো তো তো সুন্দরভাবে, এই জন্য আমাদের সিম্পল একটা থিম দরকার, বেশি ফিচার্সের থিম দরকার নেই আমাদের। ওকে, এখন দেখেন থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে বলতেছে এলিমেন্টরটা ইনস্টল করতে, কারণ এলিমেন্টর তো নাই আমাদের ইনস্টল করা, তো আমরা ক্লিক করে ইনস্টল করে নিই। আচ্ছা, এখানে এলিমেন্টর প্রো ভার্সনটা ইউজ করব না, আমরা নর্মালি ফ্রি ভার্সনটা ইউজ করব। প্রো ভার্সনটা ইউজ করতে পারবেন, প্রো তো ভার্সনটা ভাই ইউজ। ভাই ডিবি দেখাবেন না তাহলে? হ্যাঁ ডিবি দেখাবেন না তাহলে? ডিবি থিম আর কি দেখাবো, ডিবি থিম দিয়ে তো আমরা গত ক্লাসেতে একটা ওয়েবসাইট বানানো দেখালাম, কাস্টম ডিজাইন। যদি প্রয়োজন হয় আমি আবার একটা ক্লাস নিয়ে ঠিক আছে, দেখাবো। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি কোনো হুম সমস্যা করি করে আপনি দেখেন। আচ্ছা, ওকে ভাইয়া, ঠিক আছে। এলিমেন্টরি ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে নিছি আমরা। আমাদের এখন ওয়েবসাইটে যদি দেখি এখানে তেমন কিছু নাই। হুম তাহলে আমরা এখানে একটা হোম পেজ ক্রিয়েট করে নিই। আচ্ছা, এখানে মনে হয় আমাদের এডিটরটা নিউ এলিমেন্টর, সরি করবেন ভাইয়া? নিউ ওয়ার্ডপ্রেসটা, হ্যাঁ এই এডিটরটা ডিজেবল করে নেবেন নাকি? এডিটর ডিসেবল করে নিতে পারি, অথবা আমরা এখানে HTML অ্যাড করতে পারি। যেখানে ক্লিক করেন এখানে HTML লেখেন, এই দেখেন কাস্টম HTML লেখার জায়গা আছে। আমরা এলিমেন্টর না ইউজ করে এটাও ইউজ করতে পারি। হুম করলেই হলো এখন একটা। এলিমেন্টর ইউজ করে আপনাদের অভ্যাস অভ্যাস হয়ে যাক। হুম ভালো হবে। তাহলে আমরা ডিজেবল করে নিই, ডিজেবল গুটেনবার্গ, রিফ্রেশ করি। ওকে, হোম পেজ। তারপরে টেমপ্লেট নেব কোনটা, এলিমেন্টর ফুল উইডথ বা এলিমেন্টর ক্যানভাস। আমি আপাতত এলিমেন্টর ক্যানভাস নিচ্ছে। হ্যাঁ আমাদের লেআউটটা আর কি, হোম পেজের লেআউটটা কি হবে, পাবলিশ করে দিই। তারপরে আমরা ওপেন করি। এই যে হয়ে গেছে। আর এই লিঙ্কটা চেঞ্জ করতে হয় কীভাবে বলেন তো একজন? সেটিংস থেকে হেডিং, তারপর এখান থেকে সিলেক্ট করবো এখানে হোম পেজ, দেন সেভ। দেন আমরা যদি আবার নর্মালি এখানে ক্লিক করি তাহলে হোম পেজে চলে আসবে। হ্যাঁ ভাই আস্তে আস্তে করবেন। আচ্ছা ঠিক আছে একটা নেট। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা পেজে চলে যাই। না, এলিমেন্টর এডিট করে নি, অ্যাক্টিভ করে নিই আমরা। হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, এখানে অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে যা করব, সাপোজ একটা রো নিলাম। হুম, রো নেওয়ার পরে আমরা এখানে কিছু নিই, টাইটেল নিই, দিয়ে আপডেট করি। আপডেট করে এই যে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে এটা নতুন ট্যাব ওপেন হবে। আমরা যা এখানে আপডেট করব তা প্রিভিউ চেঞ্জেসে এখানে এখানে দেখা যাবে, তাই না? আচ্ছা, এখন এটা ক্যানভাস মোডে নিছে। হ্যাঁ, আমরা এই যে পেজেস, তারপরে এডিট, এই যে এখানে দেখেন টেমপ্লেট, হ্যাঁ, এলিমেন্টর ক্যানভাস মোডে নিছি। আমি যদি ফুল উইথ মোডে নিতাম তাহলে আমাদের থিমের যদি হেডার ফুটার থাকে ওটা তো ওটাও শো করবে, তাই না? আর ক্যানভাস মোডে নিলাম কেন? আমরা একদম অন্য একটা HTML CSS অ্যাড করবো, তো যেন প্রপারলি দেখা যায়। এই জন্য আমরা যদি চাই একটা থিমের হেডার ফুটার নিব, প্লাস আমাদের এলিমেন্টরটাও থাকবে সেজন্য আমরা তখন আমরা সিলেক্ট করবো হলো এলিমেন্টর ফুল উইথ। হুম, আর আমরা যখন এলিমেন্টরে এখানে এডিট করতেছি তখন দেখেন এই যে একদম বটমে লেফটের দিকে সেটিং অপশন আছে, এখানেও কিন্তু দেখেন পেজ লেআউটটা আছে, ডিফল্ট এলিমেন্টের ক্যানভাস আর এলিমেন্টর ফুল উইথ। হ্যাঁ, এটা হলো থিম নামে একটা আছে, এটা হলো হ্যালো থিম। আমরা যে হ্যালো থিমটা ইউজ করছি, এই যে অ্যাপিয়ারেন্সে আসেন, এই যে হ্যালো এলিমেন্টর, এটা এলিমেন্টরের একটা থিম। এই যে এলিমেন্টর টিমরা তৈরি করছে, আমি কিন্তু অলরেডি বলছি এটা এটা হলো এলিমেন্টরের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে। হুম, আচ্ছা। স্যার রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে স্যার? হ্যাঁ, অবশ্যই শান্ত। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে মূলত আমরা এখন ট্রাই করব হলো মেশনারি লেআউটটা, তাই না? এই লেআউটটা ট্রাই করতে পারি। তো আমরা কোডগুলো কপি পেস্ট করে আপাতত ট্রাই করে দেখি। হুম, সময় সময় কম লাগবে। তাহলে তাহলে আমরা এখানে এই লেআউটটা যদি আমরা কপি করতে চাই, হুম, তাহলে এই যে এখান থেকে কপি করেন। মূলত কন্টেনার শুরু হয়েছে এতটুকু, আমাদের এই অংশটুকু লাগবে না, হেডার অংশটুকু এতটুকু লাগবে না, বা আমরা এতটুকু নিতে পারি, সমস্যা নাই। আমরা পুরো কোডটা যদি কপি করি, হুম, কপি করলাম, কপি করে আমরা আমাদের মূল টপিক কি ছিল আজকে, মূলত যে ওয়ার্ডপ্রেসে কি করে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, এটা কিন্তু মূল টপিক ছিল। ঠিক আছে, তো আমরা এটাই আগে শিখি। আমরা পুরো কোডটা কপি করলাম HTML এ থেকে, দেন আমরা এলিমেন্টরে আসলাম। আসার পর আমরা এখানে এলিমেন্টস নেওয়ার জন্য এই যে এলিমেন্টস, হ্যাঁ, এখানে আমরা সার্চ করি HTML। হুম, দেখেন এখানে দুইটা উইথ গেট আসে, একটা হলো এলিমেন্টরের আর একটা হলো ওয়ার্ডপ্রেসের। এই যে ওয়ার্ডপ্রেসের আইকন আছে, এটা থেকে বুঝবেন যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা উইথ গেট আছে। হুম, তো আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা এলিমেন্টরেরটা নিলাম, নিয়ে এখানে আমরা অ্যাড করে দিলাম। হুম, অ্যাড করে আমরা HTML কোডটা এখানে পেস্ট করে দিই। আমরা একটু বড় করি, সরি, এখানে একটু বড় করি, হ্যাঁ, বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে পেস্ট করে দিলাম কোডগুলো। আমাদের যে কোডগুলো ওখানে ছিল, দেখেন ইমেজগুলো এখানে লোড হচ্ছে, দেখছেন? ইমেজগুলো কিন্তু এখানে লোড হয়ে গেছে। আচ্ছা, ওকে, দেন এটা কাজ শেষ। এখন আমরা এইখানে কিন্তু CSS অ্যাড করতে পারি। আমরা এলিমেন্টের প্রো যখন ইউজ করছিলাম, আমরা তখন অ্যাডভান্সে যে এখানে কিন্তু CSS অ্যাড করার জায়গা ছিল, কাস্টম CSS। দেখেন এটা কিন্তু প্রো ভার্সন রিকোয়ার্ড করছে, তাই না? কিন্তু আমরা তো এখন ফ্রি ভার্সন ইউজ করছি। এখন প্রো ভার্সনে যদি কোনো সময় আমরা কাস্টম CSS অ্যাড করতে চাই খুব স্মার্টলি, আমরা তো অনেক যথেষ্ট স্মার্ট ওয়েতে কাজ শিখবো, তাই না? এখন প্রো ভার্সনে আমাদের প্রো ভার্সন ছাড়া আমরা কাস্টম CSS অ্যাড করতে পারবো না। কিন্তু আপনি এইখানে, আমরা তো HTML কোড লিখলাম, এইখানে আমরা স্টাইল ট্যাগ ইউজ করে এখানে আমরা CSS অ্যাড করতে পারি না? হুম, এখন সাইদের কথা মতো আমরা একটা ইমেজ আপলোড করি। হ্যাঁ, এই যে ইমেজ আপলোড করলাম মিডিয়াতে, মিডিয়া লাইব্রেরিতে, হ্যাঁ, এই অপশন থেকে। আচ্ছা, এখানে আমরা কেন আপলোড করলাম না? এখানে আমরা তো আপলোড করার অপশন নর্মালি রাখি নাই। আমরা যদি এখানে ক্লিক করে একটা ইমেজ নিই, এখানে ইমেজ, তাহলে তো আমরা এখানে এখানে এসে এখান থেকে ইমেজ আপলোড করতে পারতেছি। বাট এত না, ডিফিকাল্ট ওয়ে না, যে সিম্পল ওয়েতে দেখাই। মিডিয়াতে আসবেন, এখানে ইমেজগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করবেন বা অ্যাড নিউতে ক্লিক করবেন, এখানে ফাইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে একটা ইমেজে ক্লিক করেন। হুম, একটা ইমেজে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার ইমেজের ফাইলের লিঙ্কটা এখানে চলে আসছে, দেখছেন?
এই যে এই লিঙ্কটা কপি করে রাইট ক্লিক করেন, এখানে ইমেজটা কিন্তু এখানে ওপেন হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন এখানে একটা বিষয় আছে, এখানে বিষয় কি, আপনি এইখানে, এটা হলো আপনার ডোমেইন, এখানে মনোযোগ দিয়ে দেখেন, এটা আপনাদের কাজে লাগবে। এটা হলো আপনার ডোমেন, মেন ডোমেন হলো রিয়ানুর, আর web.rianur.com এটা হলো সাবডোমেন সহ, এটা হলো মেন ডোমেন অংশটুকু। এখন কখনো যদি আপনি এই পুরোটা কপি করলেন, কপি করে আপনি HTML এর কোড কোনটা, এখানে না, ক্লিক করলাম, এইখানে ইমেজটা আমি লিঙ্ক করে দিলাম, ইমেজ তো এখানে চলে আসলো, কোনটা সহ, ডোমেন সহ, এই ডোমেন। এখন কখনো এই যেহেতু রিয়াদের ডোমেন, হ্যাঁ, এখন রিয়াদ ওয়েবসাইটটা ট্রান্সফার করলো অন্য একটা ডোমেইনে, এই ভালো করে বুঝেন একটু, ইম্পর্টেন্ট বিষয়। রিয়াদ এখানে ডোমেন সহ ইমেজ লিঙ্ক এখানে অ্যাড করলো। এখন কোনো একটা সময় রিয়াদ এই ডোমেন থেকে অন্য একটা ডোমেনে তার ওয়েবসাইটে ট্রান্সফার করলো। এর ফলে কি হইতে পারে, এই ডোমেইনের লিঙ্কটা এখানে এইভাবেই থেকে যেতে পারে, এই ডোমেইনের লিঙ্কটা নাও চেঞ্জ হইতে পারে, সম্ভাবনা বেশি থাকে। কিছু কিছু ভালো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ট্রান্সফার প্লাগইন আছে, মাইগ্রেশন প্লাগইন আছে, সেগুলো খুব সুন্দর করে ডোমেনগুলো চেঞ্জ করে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা লিঙ্ক থেকে চেঞ্জ হয়, বাট এখানে ইমেজে লিঙ্ক করা আছে। তো এই লিঙ্কটা তো এখানে থেকে যাচ্ছে। এখন রিয়াদ যদি কখনো এই ডোমেনটা ডিলিট করে নতুন কোনো ডোমেনে ট্রান্সফার করে, তাহলে ইমেজটা কি পাবে? ইমেজটা তো পাবে না, কারণ এখানে ডোমেন আছে এইটা, নতুন ডোমেইনে তো ইমেজগুলো যদি আপলোড করা যদি থাকেও, তাও কিন্তু এইখান থেকে লোড হবে, কারণ এইটা হলো ডোমেইনটা কানেক্ট করা আছে। জি ভাই। এখন তাহলে কি এরর চলে আসবে না? জি, তখন এটা চেঞ্জ করা লাগবে হ্যাঁ, মনে হয়। আমি বলি সিম্পলি দেখেন, আমি যদি এই ইমেজটা ভাবে এখানে মনে করেন জাস্ট চেঞ্জ করে দিলাম হালকা, এই ইমেজটা এখন দেখা যাচ্ছে না। সো এই অপশন থেকে বাঁচার, এই সমস্যা থেকে বাঁচার উপায় কি, আপনি শুধুমাত্র এই যে wp-content এতটুকু কপি করবেন, রাইট ক্লিক করে কপি করলাম, কপি করে আমি এইখানে পেস্ট করে দিলাম। ইমেজটা পাচ্ছে দেখেন তো, তাও এটা কি জন্য দেখেন, এই যে স্ল্যাশ দিয়ে ইমেজের লোকেশনটা দিয়ে দিছি, এর ফলে কি হচ্ছে, এই স্ল্যাশের কারণে এর আগের মেন ডোমেইনের অংশটুকু এখানে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে, তাই না? অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। এখন রিয়াদ যদি কখনো এই ওয়েবসাইটে ট্রান্সফার করে, এই ইমেজ যদি ওই সার্ভারে থাকে, ওই হোস্টিংয়ে, তাহলে এই ইমেজ কখনো মিসিং হবে না, ইমেজ পাবেই, কারণ এখানে ডোমেনের নামটা রিয়াদ উল্লেখ করে দেয় নাই। নতুন ডোমেনে যখন নিয়ে যাবে, তখন নতুন ডোমেনটা অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে, এটা হলো সার্ভারের একটা রুলস। হ্যাঁ, লোকেশনটা ই করে দিতে। আমরা HTML কি করছিলাম, ইমেজের লোকেশনটা দিয়ে দিছিলাম শুধুমাত্র HTML এ, আবার CSS করলে শুধুমাত্র CSS এ। আমরা কি ওখানে আমাদের HTML ফাইলের নামটা দিছিলাম, বা আমাদের যেখানে আমাদের ওয়েবসাইট ফাইলগুলো আছে, হ্যাঁ, টেমপ্লেট ফাইলগুলো আছে, জাস্ট ওখানে লিংক করে দিছিলাম। HTML যদি ফাইলে যদি আমরা ইমেজ লিংক করি, তাহলে কি আমরা শুধু ফোল্ডারের নাম আর ইমেজের নামটা অ্যাড করে দিছিলাম। আমরা কি আর কিছু করছিলাম না? আচ্ছা, যখন আমরা ওই ফাইলটা index.html ফাইলটা রান করছি, তখন ইমেজটা ওই ফোল্ডার থেকে নিয়ে আসছে, তাই না? জি। এখানে বিষয়টা ঠিক একই রকম। এখানে দেখেন এই ইমেজগুলো আপলোড হচ্ছে হলো wp content আপলোডস ফোল্ডারের মধ্যে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস ডেট, ইয়ার এবং মান্থ ক্রিয়েট করে ওর মধ্যে ইমেজগুলো আপলোড করতেছে। বুঝতে পারছেন এইটা কিভাবে? এইটা যদি আমি একটু ডিটেলে দেখাই, এই যে সেটিংস, মিডিয়া, এইখানে দেখেন, এখানে বলতেছে আপলোড ফাইল, হ্যাঁ, অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার। তার মানে কি, যে আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে, ডিফল্টভাবে থাকে। এখন ওয়ার্ডপ্রেস যে ফাইলগুলো আপলোড নিচ্ছে মিডিয়ার এই যে মিডিয়া লাইব্রেরিতে দিয়ে, হ্যাঁ, এই ইমেজগুলো সব কিন্তু ইমেজ বা অন্য কোনো ফাইল আপলোড করছেন, এটা অটোমেটিক্যালি একটা ফোল্ডারে, কোন ফোল্ডার, wp content নামে, যার মধ্যে আমাদের থিম ফাইল আছে, প্লাগইন ফাইল আছে, তাই না, ফোল্ডারগুলো আছে, ওখানে একটা ফোল্ডার আছে আপলোডস ফোল্ডার, সে আপলোডস ফোল্ডারের মধ্যে আপলোড হচ্ছে ইমেজগুলো। আমরা ওখান থেকে জাস্ট ফোল্ডারের নামটা সহ ইমেজ ফাইলটা কল করতেছি, এখানে কিন্তু ওয়েবসাইটের নামটা দিই নাই।
এইটা এখানে কেন দিই না জানেন, যে এইটা যদি আমরা এই ডোমেন সহ দিয়ে দিই এখানে, তাও কিন্তু ইমেজটা দেখা যাবে। এই ইমেজটা দেখেন, ভাই একটা ইমেজ আইনা বসান। এই যে বসালাম তো, এটাই এটাই দেখেন, এটাই কিন্তু পাচ্ছে, দেখেন তুলে দিলাম, এই যে নাই, হ্যাঁ এটাই। এটা কিন্তু ডোমেন সহ দিলে কি সমস্যা, কখনো যদি আপনি আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটটা ট্রান্সফার করেন অন্য একটা ডোমেনের আন্ডারে, হ্যাঁ এই ডোমেইনটা অন্য একটা ডোমেইন হলো, সাপোজ এরকম নাম দিয়ে একটা ডোমেইন হলো, তখন কিন্তু এই ডোমেইন থেকে যদি ইমেজটা পাই, মানে ইমেজটা যদি এই ডোমেইন থেকে কল করে, এই ডোমেইনে যদি ইমেজটা নাও থাকতে পারে, তাই না, তখন কিন্তু ইমেজটা মিসিং হয়ে যাবে। সাপোজ রিয়াদ তার এই ডোমেইনটা, এই যে ডোমেইন রিয়াদের এই ডোমেইনটা সাপোজ রিয়াদ ডিলিট করে দিল, অন্য একটা ডোমেইনে তার ওয়েবসাইটে ট্রান্সফার করলো, এখন এই ডোমেইনটা ডিলিট করা, আর এই সার্ভারেও এই ফাইলটা নাই, ইমেজ ফাইলটা নাই, তাহলে ইমেজটা মিসিং হয়ে যাবে না। এইটা থেকে বাঁচার জন্য আমরা ওই ক্লাসিক্যাল পুরাতন ওয়ে মেনটেন করব, আমাদের ফোল্ডারের নামটা দিলাম, দিয়ে ইমেজ ফাইলের নামটা অ্যাড করে দিলাম, এতটুকুই। আর কোনো সমস্যা আছে? হুম। জি ভাই একটু ক্লিয়ার। আচ্ছা, আর এতটুকু মনে রাখবেন যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সবাই কোথায় আপলোড হয়, ডাব্লিউপি ডিফল্টভাবে। আমরা কিন্তু এই লোকেশন চেঞ্জ করতে পারবো, এটা হলো অ্যাডভান্স পর্যায়ে। হ্যাঁ, এখানে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আপলোডস নামে একটা ফোল্ডার আছে, তারপরে একটা বছর ইয়ার ক্রিয়েট করছে, মাস ক্রিয়েট করছে, ওর মধ্যে ফাইলগুলো আপলোড হচ্ছে, কারণ ওয়ার্ডপ্রেসের এটা রুলস করে রাখছে। হ্যাঁ, আচ্ছা, জাস্ট আমরা কি করছি, এখানে কঠিনভাবে না নিয়ে সহজভাবে নেন। আমরা এখানে মিডিয়া লাইব্রেরিতে আসতেছি, যে ফাইল আমরা আপলোড করতেছি, সাপোজ ইমেজ ফাইল হতে পারে, সেটা টেক্সট ফাইল হতে পারে, সেটা জিপ ফাইল হতে পারে, আমরা এটা ক্লিক করতেছি, এইখানে দেখেন এই লিঙ্কটা এখানে আছে, আমরা ডোমেন বাদে এই স্ল্যাশ সহ এই ফাইলের নামটা কপি করতেছি, অংশটুকু কপি করে আমরা পেস্ট করে দিচ্ছি যেখানে আমাদের দরকার। এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন হলো আমরা এই কোড প্যান থেকে আমরা মেন টপিকে আসি। কোড প্যানে আমরা এই লেআউটটা, কোড প্যান থেকে এই সিএসএসটা কপি করব। এইচটিএমএলটা আমরা কপি করে নিছি এলিমেন্টরে, কারণ আমাদের মূলত টার্গেট ছিল কি, একটা ওয়েবসাইটে কীভাবে আমরা কাস্টম এইচটিএমএল এবং সিএসএস অ্যাড করতে পারি, ইভেন জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারি। তো আমরা আগে এইচটিএমএল সিএসএস অ্যাড করা শিখি, দেন আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করব। ওকে, সো আমরা এখানে সিএসএসগুলো কপি করি, কন্টেনার সহ কপি করলাম, কারণ এই অংশটুকু কিন্তু এই যে স্টার সিলেক্টর, বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা কিন্তু অলরেডি আমাদের যে থিম ইউজ করছি এবং এলিমেন্টর ইউজ করছি, পেজ বিল্ডার বা অন্যান্য পেজ বিল্ডার, অলরেডি এই টাইপের কোড কিছু করা থাকে। সো এইটুকু দরকার নেই আমাদের, কন্টেনার সহ নিলাম, নিয়ে আমরা এইখানে সিএসএস অ্যাড করতে পারি, স্টাইল। কারণ এখানে আমরা এইচটিএমএল অ্যাড করতে পারতেছি, তাই না? এখানে তো এইচটিএমএল অ্যাড করারই জায়গা, তো আমরা স্টাইল ট্যাগটা তো এইচটিএমএল একটা ট্যাগ, আর এই ট্যাগের মধ্যে আমরা ইন্টারনাল সিএসএস করতে পারি, এটা তো অলরেডি আমরা এটা জানি। সুযোগে আমরা সদ্ব্যবহার করে হ্যাঁ, দিতেছি। সুযোগের সদ্ব্যবহার। এখানে পেস্ট করে দিলাম, এই যে অ্যাপ্লাই হয়ে গেল। আমরা আবার যদি রিমুভ করে দিই, দেখেন চলে গেল। আবার আমরা ব্যাকে আসলাম, এই যে চলে আসলো। এখন এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হলো এখানে কন্টেনার নামে ক্লাসটা আছে, এটা হলো পুরোটাকে র্যাপ করছে, এই যে এখন কন্টেনার নামে তো আরও সিএসএস ক্লাস থাকতে পারে, তাই না? আমার সাপোজ অনেক বড় একটা ওয়েবসাইটে আমরা কাস্টম এইচটিএমএল সিএসএস অ্যাড করলাম, দিয়ে আমরা সিএসএস এভাবে পেস্ট করে দিলাম, আমরা বা নিজে সিএসএস করলাম। এখন কমন সিএসএস ক্লাস তো হয়ে যেতে পারে, তাহলে ওই অংশটুকু তো ওই সেকশনে আমাদের সিএসএসগুলো অ্যাপ্লাই হয়ে যাবে না। এই জন্য আমরা কি করতে পারি, জি ভাই। একটু চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে আমরা চেঞ্জ করতে পারি, ক্লাসটার নাম চেঞ্জ করতে পারি, হ্যাঁ, দিয়ে আমরা এখানে রিপ্লেস করে দিতে পারি। তারপরে দেখেন এখানে ইমেজে সিএসএস করা আছে, ইমেজ আইএমজি। আমরা যদি ম্যাশনারির এই ক্লাসটা অ্যাড করে কপি করে আমরা যদি এখানে অ্যাড করে দিই, তাহলে একই সিএসএস পাবে না, তাহলে অন্য অন্য সিএসএস এর উপর ইফেক্টে পড়ে না, তাই না? বুঝতে পারলাম, সিম্পল জিনিস। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু মেশিনারি গ্রিড হিসাবে চলে আসছে। এখন এই সিএসএস তো আমরা এখানে অ্যাপ্লাই করলাম। সাপোজ আপনি এলিমেন্টর ইউজ করতেছেন না, সাপোজ, তাহলে আমাদের এই সিএসএস কোথায় অ্যাড করতে পারে বলেন তো? এই কপি করলাম, কাট করলাম, সাপোজ সিএসএস নাই এখানে, সিএসএস এখানে নাই। এখন এই সিএসএস আমরা কোথায় অ্যাড করতে পারি? এই যে কাস্টমাইজে যাই,
তারপরে এখানে অ্যাডিশনাল সিএসএস নামে একটা অপশন থাকে প্রতিটা থিমের জন্য বা প্রতিটা ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা জানি। এখানে আসেন, আসার পরে এটা পেস্ট করে দেন। হয়েছে? খুব ইজি না? জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে? এখন আপনি এখানে কোনো সিএসএস অ্যাড করেন, সাপোজ এইটুকু চেঞ্জ করবেন, তাহলে আমরা এখানে করতে পারি হেডার, বা আমরা হেডারের একটা ক্লাস নিতে পারি, এলিমেন্টরে চলে যাই, যার পরে এখানে একটা ক্লাস নিই, ক্লাস হেডার এরিয়া, হ্যাঁ ক্লাস নিলাম, কপি করলাম, কপি করার পর আমরা এখানে সিএসএসটা করতে পারি। দেখেন ম্যাক্স উইথ সাপোজ 600 পিক্সেল, তারপরে মার্জিন 0 অটো, হয়ে গেল। আবার টেক্সট লাইন সেন্টার সেন্টার। হয়ে গেছে। সরি, এই যে আবার আমরা এটা কাট করে নিয়ে এসে, আমরা তো HTML সাপোজ HTML করব না, এখানে আমরা করব না, আমরা এসে আমরা এখানে পেস্ট করে দিলাম সাপোজ, এখানে পেস্ট করে দিলাম। এখন রিফ্রেশ করেন, কারণ এটা যে আমরা এইখানে যে আমরা HTML এর এই যে নতুন একটা ক্লাস অ্যাড করলাম, হ্যাঁ এইখানে কিন্তু এই ক্লাসটা এখনো আপডেট হয় নাই। আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা আপডেট হয়ে গেছে, এবং আমরা যে এইখানে যে সিএসএসটা পেস্ট করে দিছি এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এতটুকু কারোর বুঝতে সমস্যা আছে? না স্যার, আবার তো না। আচ্ছা, যদি আমরা ডিবি দিয়ে করি, ডিবি থিমে, তাহলে ডিবি থিমে কিন্তু ডিবি থিমে HTML অ্যাড করার জায়গা আছে। আবার ওখানে HTML যেখানে অ্যাড জি করা স্যার, যায়, আমিও দেখছিলাম এটা, হ্যাঁ আমি একটু ট্রাই করছিলাম। আচ্ছা, ডিবি থিমে যেখানে HTML অ্যাড করা যায় সেখানে আমরা style.css অ্যাড করতে পারি না, সরি স্টাইল ট্যাগটা ইউজ করতে পারি না CSS এর জি জন্য। স্যার, জি স্যার, পারবো। তো যেখানে আমরা HTML অ্যাড করতে পারতেছি সেখানে কিন্তু আমরা স্টাইল ট্যাগ ইউজ করে ডিজাইন করতে পারতেছি। কিন্তু কোনো সময় যদি আপনি আলাদাভাবে ডিজাইন করতে চান, আলাদা জায়গায় CSS অ্যাড করতে চান, তাহলে ডিবি থিমে কিন্তু আলাদা CSS অ্যাড করার জায়গা আছে। এলিমেন্টের প্রো ভার্সনে কিন্তু আছে, দেখেন ফ্রি ভার্সন ইউজ করছি সেজন্য এখানে নাই। তারপর আমরা ইউজ করলাম প্রো ভার্সনে কিন্তু আছে CSS অ্যাড করার জায়গা। হ্যাঁ, প্রতিটা ভালো ভালো পেজ বিল্ডারে কিন্তু আপনি পাবেন কাস্টম HTML অ্যাড করার জায়গা, CSS অ্যাড করার জায়গা, সো টেনশনের কিছু নাই। আচ্ছা, এখন আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আসি। হ্যাঁ, যে আপনি এখানে HTML অ্যাড করলেন, জাভাস্ক্রিপ্ট অ্যাড করলেন, আমরা তো মেশনারি লেআউটটা মূলত দেখতেছি। আমি যদি রিফ্রেশ করি, এই যে, কারণ এটা আমরা এই যে এখানে অ্যাড করে রাখছি, কাস্টমাইজে আমরা এলিমেন্টের পেজ বিল্ডারে শুধুমাত্র HTML করছি, আর CSSটা কই থেকে পাচ্ছে? ওই কাস্টমাইজ অপশন থেকে পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো হলো মেশিনারি লেআউটের CSS ইউজ কীভাবে করতে হয়। এখন আমাদের যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করার প্রয়োজন হয়, সাপোজ এই টাইপের কিছু একটা করব যেখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগবে, সেখানে আমরা কি করতে পারি? আমাদের এখানে কি করতে পারি বলেন তো? HTML এসে যে এখানে আমরা জিএস যেভাবে আমরা ব্যবহার করছিলাম জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, এটা এই সেভাবে তো ব্যবহার মনে করতে পড়ছে হয়। মনে পড়ছে মনে জি পড়ে স্যার, গেছে না? আচ্ছা, তাহলে জাভাস্ক্রিপ্টের মতো করে আমরা যেই ট্যাগগুলো ব্যবহার করছি আমরা ওইভাবে এখানে আমরা সেম ব্যবহার স্ক্রিপ্ট করব। একটা ইউজ করতে পারি না? জি স্যার, স্ক্রিপ্ট একটা ইউজ করতে পারি না? জি জি, স্ক্রিপ্ট লেখা শুরু করবো আমরা। হুম, তাহলে ঘুরে ফিরে একই নিয়ম। কিন্তু কিন্তু আমার এখানে একটা কিন্তু আছে। কিন্তু জি হলো স্যার, আমি এখানে HTML অ্যাড করলাম, এখানে তো আমরা CSSটা অ্যাড করি নাই। আমরা CSS অ্যাড করছি হলো কাস্টমাইজ অপশনে এসে, জি জি। অ্যাডিশনাল CSS এসে। হ্যাঁ, এখন এখানে তো জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জায়গা নেই, এটা সমস্যা না? জাভাস্ক্রিপ্টের ফাইলটা কি লাগবে আমাদের? জাভাস্ক্রিপ্ট আমরা মেশনারি লেআউটটা CSS দিয়ে করলাম, আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে যাচ্ছি। বাট আমাদের প্রবলেমটি কি, আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জায়গা নাই কাস্টমাইজ অপশনে, এখানে নাই। এটা তো একটা প্রবলেম না? আবার জি আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি না, HTML এখানে অ্যাড করতে যাচ্ছি না, আমরা আলাদা জায়গায় অ্যাড করতে যাচ্ছি, যেন ভালো হয় বিষয়টা। আমরা যদি এইখানে শুধু এইখানে ইউজ করি তাহলে মাত্র শুধুমাত্র এই পেজে অ্যাড কাজ করতেছে। আমরা যদি অন্য একটা পেজ ক্রিয়েট করে অন্য একটা পেজে জাভাস্ক্রিপ্ট বা ওই সিএসএসটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি এইখানে অ্যাড করলে কাজ করবে? এখানে অ্যাড করলে শুধুমাত্র এই পেজে কাজ করতেছে। বা আমরা জি যদি স্যার, কাস্টমাইজে এই অ্যাডিশনাল কাস্টমাইজ সিএসএস যদি এখানে আমরা সিএসএস অ্যাপ্লাই করি,
তাহলে তো এটা পুরো ওয়েবসাইটে পাচ্ছে, পুরো ওয়েবসাইটে যত জায়গায় এই যে এইখানে মেশিনারি লেআউটটা থাকবে, এই মেশিনারি লেআউটটা সেইখানে কিন্তু এই সিএসএসটা অ্যাপ্লাই হবে। কিন্তু জাভা স্ক্রিপ্টে কোথায় অ্যাড করব? এখানে কিন্তু জাভা স্ক্রিপ্ট অ্যাড করার জায়গা নেই। আপনি যদি এইখানে জাভা স্ক্রিপ্ট অ্যাড করেন, এই লেআউটটা যদি অন্য জায়গায় থাকে, অন্য একটা পেজে, তাহলে এই জাভা স্ক্রিপ্টটা আবার জাভা স্ক্রিপ্ট কোডটা আবার অ্যাড করা লাগবে না? এটা তো লাগবেই। তাহলে ঝামেলা না? এখন আমরা একটা ছোট্ট প্লাগইন ইউজ করতে পারি, ছোট্ট প্লাগইন, যেটা ইউজ করে আমরা খুব সুন্দরভাবে ওখানে জাভাস্ক্রিপ্ট কোডটা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, বললাম কাস্টম সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন। সার্চ করলাম, সার্চ করার পরে কিছু রেজাল্ট আসছে এখানে দেখেন, wordpress.org থেকে। হ্যাঁ, এটা একটা, নিউ ট্যাব ওপেন করলাম, এটা একটা, এটা একটা। দেখি প্লাগইনগুলো দেখি আমরা, দেখেন এটা রেটিংগুলো দেখি কেমন কোয়ালিটি। অনেক মানুষ ইউজ করতেছে, রেটিংও খুব ভালো, তার মানে অবশ্যই এই প্লাগইনটা মোটামুটি ভালো। আচ্ছা, এটা দেখি একটু, এটাও মোটামুটি ইউজ করার মতো, অল্প মানুষ ইউজ করতেছে, একজন রেটিং দিছে। এটা খুবই সিম্পল, দেখেন খুবই সিম্পল। এখানে সিএসএস অ্যাড করার জায়গা আছে, এইখানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করা যায়। আর আমরা যদি এইখানে দেখি, এই প্লাগইনটা সিম্পল কাস্টম সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, একটু নিচে আসি, এটা দেখেন, এই স্ক্রিনশটটা দেখেন। এইখানে হলো বারবার আমরা নতুন পেজ এবং পোস্ট যেমন ক্রিয়েট করছি, এখানে ওইভাবে ক্রিয়েট করে করে আলাদাভাবে ফাইল তৈরি করে করে আমরা জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস অ্যাড করতে পারতেছি এখানে এসে, এই প্লাগইনটা ইউজ করে। মনে করেন যে মেশিনারি লেআউটের জন্য একটা জায়গায় সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট করলেন, আপনি আউল ক্যারোসেলের জন্য একটা জায়গায় জাভাস্ক্রিপ্ট করলেন, সিএসএস করলেন। মিক্সিটাপের জন্য একটা জায়গায় সিএসএস করলেন, জাভাস্ক্রিপ্ট করলেন। এইভাবে পেজ যেমন ক্রিয়েট করে করে আলাদা আলাদা করছে, এই প্লাগইন দিয়ে কিন্তু এইভাবে করা যায়। সো এটা একটু দেখিয়েন। হ্যাঁ, আমি মূলত এখন চাচ্ছি এই প্লাগইনটা ইউজ করতে, এটা ইউজ করতে। আমার এখন সিম্পল ফিচার্স দরকার, সিম্পলি আমি এটা ইউজ করতে পারি। বা এইখানে আর একটা প্লাগইন আছে, এটা নর্মালি ভালো দেখতেছি, রেটিংও ভালো আছে, সবগুলো 5 স্টার রেটিং। আমরা যদি একটু সিএসএস গুলো দেখি, হ্যাঁ এটাও ভালো, এটাও ভালো, আমরা এটা ইউজ করতে পারি। সো যে কোনো একটা ইউজ করি আমরা। সাপোজ এটা কপি করলাম, নামটা কপি করে আমরা নিয়ে আসলাম হলো প্লাগইনস, অ্যাড নিউতে যাই, যে আমরা এটা সার্চ করি, প্লাগইনটা ভিডিওটা ভাঙে ভাঙে ই করে সেভ করেন, একসাথে সেভ করলে একটু সমস্যা হয়ে আচ্ছা যায়। দেখেন প্লাগইনটা অ্যাক্টিভ করে ফেলছি আমরা। কোনটা জানো? ডাব্লিউপি কোডার। এখন এটার জন্য একটা কিন্তু দেখেন, এই যে একটা অপশন অ্যাড হয়েছে এই প্লাগইনটা অ্যাড করার জন্য আর কি। এখানে দেখেন ওয়াও প্লাগইনস, মানে তার মানে একটু দেখে আসি। আচ্ছা, ওয়াও কোম্পানি যে তৈরি করছে সেইটার নাম হলো ওয়াও কোম্পানি। হ্যাঁ, ওয়াও কোম্পানি, হ্যাঁ, ওয়াও। হ্যাঁ। আচ্ছা, তো এদের অপশনটা কোথায় অ্যাক্টিভ জানো? এখানে অ্যাক্টিভ হয়েছে, দেখেন এখানে যাই, ডাব্লিউপি কোডারে যাই। এইখানে দেখেন লিস্ট, এটার মতোই, এটা কিন্তু এই প্লাগইনটার মতোই কিন্তু এটা। এটার মধ্যে দেখেন এখানে কিন্তু ক্রিয়েট করা যায়। অ্যাড নিউতে আসি, এইখানে দেখেন জাভা, এখানে নাম দিবেন, এখানে জাভাস্ক্রিপ্ট করবেন না সিএসএস করবেন, এখানে সিলেক্ট করে দিয়ে এই যেখানে শর্টকাটও সিস্টেম আছে, দিয়ে সেভ দিয়ে এই শর্টকাট ইউজ করতে পারবেন। বাট আমার এটা ভালো লাগতেছে না, আমি ডিরেক্টলি এটা ইউজ করে দেখি, কাস্টম সিএসএস জাভাস্ক্রিপ্ট। আপনাদের তো আমি প্রতিদিন নতুন নতুন প্লাগইন দেখাচ্ছি, আপনারা এভাবে বাসায় প্র্যাকটিস করেন। রিয়াদ কিন্তু প্র্যাকটিস করে, রিয়াদ, মাসুদজানা, অনেকে প্র্যাকটিস করে, আমি জানি। আলাদাভাবে আমি এই লিস্ট করে দিচ্ছি না আপনাদের, প্রতিদিন যখন দরকার হচ্ছে তখন ওই প্রয়োজনে আমরা কিন্তু নতুন নতুন প্লাগইন দেখতেছি। হ্যাঁ, সো এই প্লাগইনগুলোর লিস্ট আপনারা করে নিতে পারেন, বা টপিকগুলো মনে রাখলে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি ভাই একটু প্লাগইন গুলো ইনস্টল করি আর একটা ফোল্ডার জমা করে রাখতেছি। গুড, স্মার্ট বয়। আচ্ছা, জিনিস গুলো হবে না তো জোবাই, ডাউনলোড করে নামায় রাখা লাগবে। ডাউনলোড করে আমি রাখছি। লিংকগুলো সেভ করে রাখলেই তো হয়। ডাউনলোড, ওই আচ্ছা, ভাই, হ্যাঁ, ডাব্লিউপি ডাউনলোড কাস্টম। করে আবার ওখান থেকে আমি আচ্ছা, ই করে ফোল্ডার রেখে দিছি। আচ্ছা, আমরা মূলত এই প্লাগইনটা ইউজ করলাম, অনেক সিম্পল এটা। হ্যাঁ, কাস্টম সিএসএস এন্ড জেএস। হ্যাঁ, এটা অ্যাক্টিভ করলাম, এখানে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন কাস্টম সিএসএস এন্ড জেএস, এখানে আসলাম,
দেখেন এখানে কিন্তু খুব সিম্পল ওয়ে, খুবই সিম্পল, ঝামেলা রাখে না, দেখছেন? খুবই সিম্পল, ডিরেক্টলি এখানে কাস্টম সিএসএস যদি অ্যাড করে দিই তাহলে এটা কাজ করবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এতক্ষণ আমরা দেখছিলাম মূলত সিএসএসটা, হ্যাঁ, সিএসএস দেখি মেশিনারি লেআউটটা ট্রাই করা যায়। এখন আমরা একটু জাভাস্ক্রিপ্টটা দেখি, আর জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমরা এখানে ইউজ করব। ওকে, শিখাই দিই কীভাবে সার্চ করবেন। আমি এখানে নর্মালি সার্চ করলাম হলো jQuery মেশিনারি লেআউট, সার্চ করলাম। তো এখন এখানে দেখেন বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আসতেছে, তাই না? মজার একটা জিনিস দেখেন, গুগলের ফিচার্স, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক। এই যে এখানে একটা আছে, আইসোটপের চলে আসছে, আইসোটপের কথা বলছিলাম, মিক্সিটাপের কথা বলছি, মিক্সিটাপ আর আইসোটপ আমি বলছিলাম একই রকম, বাট এই আইসোটপের আরও অন্যান্য ফিচার আছে। মিক্সিটাপ সহজ ছিল, এই জন্য আমরা মিক্সিটাপ দেখাইছিলাম। আচ্ছা এইখানে দেখেন, এটা মেশিনারি লেআউট, এটা কিন্তু অলরেডি আমরা দেখলাম, এই যে এখানে একটা আছে, এটা হলো একটা প্লাগইন, এই যে এখানে ডাউনলোড করে নিতে বলতেছে। আচ্ছা এইটা একটা, আমরা এই প্লাগইনটা ইউজ করতে পারি, কোনো সমস্যা এটা নেই। তো ভালোই স্যার। আচ্ছা এটা খারাপ না। আচ্ছা এটা থাকলো। এখন আপনি নির্দিষ্ট একটা ওয়েবসাইটের আন্ডারে সার্চ করতে যাচ্ছেন গুগলে, আমাদের মেনলি শেখা যাচ্ছে এটা। এটা সার্চ করলেন, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আসলো, কিন্তু নির্দিষ্ট একটা ওয়েবসাইটের জন্য শুধুমাত্র সাপোজ কোড প্যানের জন্য আপনি সার্চ করবেন, শুধুমাত্র কোড প্যান ওয়েবসাইটের লিস্টগুলো শো করবে। তাহলে আপনি এখানে এটা লিখবেন, আপনার প্রথমে থাকবে কিওয়ার্ড, যেটা লিখে সার্চ করবেন, তারপর স্পেস দিবেন, সাইট, তারপরে কোলন, তারপরে ওয়েবসাইটের নামটা লিখবেন। সাপোজ আমি কোড প্যানের লিস্টগুলো দেখতে যাচ্ছি, codepan.io, এন্টার করেন, দেখেন এখানে শুধুমাত্র কোড প্যান ওয়েবসাইটের লিস্টগুলো আসবে, দেখছেন? সার্চ, মজার বিষয় না? ট্রাই করছেন এর আগে কখনো এটা? জানি না ভাই, এটা তো জানিই না আমরা। তারপরে মনে করেন আপনি W3 স্কুলেরটা নেবেন, হ্যাঁ, W3 স্কুলের ওয়েবসাইটের এটা কি, এই যে এটা, হ্যাঁ, W3 স্কুল, W3 স্কুল, এখানে লিখলাম school.com। তাহলে দেখেন শুধুমাত্র W3 স্কুলের এখানে লিঙ্কগুলো আসবে। মজার জিনিস না? ভাই, So খালি আমরা, মজার দিন, হ্যাঁ, চমৎকার মচৎকার জিনিস। আচ্ছা আমার তাহলে শুধু কোড প্যানেল গুলো দেখতে যাচ্ছে, তাহলে কোড প্যানের এখানে নিউ ট্যাব করলাম। উহ, এটা কি জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে করা? না, jQuery না, সিএসএস দিয়ে করা। দেখেন সিএসএস দিয়ে অনেক গ্রিড, এই যে মেশিনারি লেআউট আছে, হ্যাঁ, এই দেখেন কতগুলো, অনেকগুলো আছে, এগুলো ট্রাই করিয়েন। এই যে এটা হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। একটু সেটিংয়ে যাই, জেএসএ যাই, এই যে এটা হলো মেবি এই, এই যে এই লাইব্রেরিটা ইউজ করছে। এই যে নিচে আসি, এই দেখেন মেশিনারি প্যাকেজ মেন, হ্যাঁ। আবার আমরা জাভাস্ক্রিপ্টে কোড প্যানে যাই, এই যে মেবি ওটা দিয়ে করছে না কোনটা দিয়ে করছে বোঝা যাচ্ছে না, মেবি এটা দিয়েই করছে। মেশিনারি প্যাকেজ, এই প্লাগইন দিয়েই করছে, এই প্লাগইন দিয়ে। ওকে, আচ্ছা তাহলে এটা ইউজ করি। আচ্ছা এখন তাহলে কি করতে পারি বলেন তো? আমরা এইটুকু কপি পেস্ট করে নিই, হ্যাঁ, এই এতটুকু নিলাম। তার আগে একটা পেজ তৈরি করে নিই আলাদাভাবে করার জন্য, জাভাস্ক্রিপ্টের জন্য, হ্যাঁ। আচ্ছা জি তাহলে ভাই। আমরা একটা পেজে যাই, তাহলে এটা আমাদের হোম পেজ ছিল, এটা আমরা মূলত সিএসএস গ্রিড ছিল, সিএসএস দিলাম, সিএসএস মেশিনারি লেআউট, হ্যাঁ, সিএসএস মেশিনারি লেআউট। ওকে, এটা আমরা সেভ করলাম। তারপর একটা নতুন একটা পেজ করি, এটা নাম দিয়ে হলো জাভাস্ক্রিপ্ট মেশিনারি লেআউট, দিয়ে আমরা এটা এলিমেন্টর ক্যানভাস দিলাম, পাবলিশ। আচ্ছা গুড, এখন আমরা এটাতে করব, এডিট এলিমেন্টরে ক্লিক করে, ওকে চলে আসছে। এখন আমরা এখানে HTML এর কি নেব, একটা কাস্টম কোড করার এলিমেন্ট নেব, হ্যাঁ। সার্চ করলাম HTML নিয়ে, এখানে কান ধরে এখানে দিয়ে দিলাম, আসে না কেন, এই যে এখানে পেস্ট করতে হবে, চলে আসছে। আচ্ছা এখন আমরা এখানে পেস্ট করি কোডগুলো, কোথায় গেল, এটা না,
এটা দেখেন বডির কোডটা নিব না, কারণ বডির কোড অলরেডি থাকে, তাই না? দেখেন কোনটুকু নিতে হবে কোনটুকু নিতে হবে না এটা শিখে নেন। শুধু আমরা এতটুকু নিব, পুরোটা কপি করেন, কপি করে নিচে পর্যন্ত আসেন, এই যে এই পর্যন্ত। বডির কোডটা নিব না, কারণ অলরেডি তো বডির কোড আমাদের থিমগুলোতে আছে, হ্যাঁ, এই জন্য বডি কোড নিব না। আমরা আবার এলিমেন্টারি আসি, এসে এখানে পেস্ট করে দিলাম, এই চলে আসছে। এখন আমাদের লেআউটটা দরকার, তাহলে সিএসএসটা নিয়ে আসি। এই যে দেখেন সিএসএস এখন কি ফরম্যাট আছে দেখেন, পোস্ট সিএসএস। তাহলে এটা কম্পাইল কিভাবে করব? সিএসএস এ এখানে ক্রিয়েট করব, হ্যাঁ, ক্লিক করব এই যে এ অ্যারো, দেখেন ভিউ কম্পাইলড সিএসএস এ ক্লিক করি, এই যে সিএসএস চলে আসছে, দেখছেন? মজার জিনিস কিন্তু। তা কোনো সময় এরকম যদি বিষয় আসে তখন আপনারা ভয় পাবেন না, এই শেখাই দিলাম কোড পেনের দিয়ে। পুরো কোডটা আমি কপি করি, আর না বডির অংশটুকু বাদ রাখি, আমি শুধুমাত্র এইটুকুনি কপি করলাম। কপি করে আমরা এইখানে অ্যাড করব না, আমরা এই প্লাগইনে অ্যাড করি। প্লাগইনটা যেটা জি দেখতে যাচ্ছিলাম, এই প্লাগইনে পেস্ট করে দিলাম। দেখেন জি কোথায় স্যার, paste আলাদা করলাম? অ্যাড করি। এখানে দেখেন ইনলাইন সিএসএস কি আছে অপশন, কোন inline Inline প্লাগইনটা CSS ইউজ করছি আমরা, এই যে প্লাগইন কাস্টম ডাব্লিউপি কাস্টম সিএসএস। এখানে ভিউ ডিটেইলসে ক্লিক করেন, দেখেন প্লাগইনের নামটা কি, কাস্টম সিএসএস জেএস, হ্যাঁ। এখানে ক্লিক করলে কোন প্লাগইন এটা কিনা দেখতে পারবেন। সাপোজ ক্লায়েন্টের ওয়েবসাইটে গেলেন, হ্যাঁ, ক্লায়েন্টের ওয়েবসাইটে কি কি প্লাগইন ডিটেইলসগুলো আপনারা ভিউ ডিটেইলসে ক্লিক করলে কিন্তু প্লাগইন ডিটেইলসগুলো পাবেন, দেখতে পাবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আবার সিএসএস আসলাম, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা নিচে এসে সেভ করি, সেভ অল চেঞ্জেস। আচ্ছা, দেখি এখানে ইফেক্ট আছে কিনা। আমরা ভিউ প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করে, আচ্ছা এখানে পাইছে। এখন আমরা যে কোয়েরিটা অ্যাড করি, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আর মেশিনারি লেআউট অ্যাড করি। এখন এটা আমি যদি একটু কেটে দিই, কেটে দিয়ে যদি সেভ করি, আবার যদি রিফ্রেশ করি, হ্যাঁ নাই, এইখানে যদি পেস্ট করি, চেঞ্জগুলো দেখতে যাচ্ছে আর কি বিষয়টা। স্টাইল ডট, হ্যাঁ ঠিক আছে, এটাই ওকে, পারফেক্টলি কাজ করতেছি। তাহলে হাই সায়েদ, নয়েজ আসছে। আচ্ছা, এখন আমাদের লাগবে কি, আমরা সিএসএস অ্যাড করে দিলাম, আমরা তো সিএসএস অ্যাড করে দিছি। এখন আমাদের লাগবে হলো jQuery মেশিনারির প্লাগইনের ফাইলগুলো, তাই না? আমরা একটু দেখে আসি কি কি ফাইল লাগবে আমাদের। আমরা এখানে আসলাম। এখন আপনি যদি কোড প্যান থেকে কোনো কিছু নেন তাহলে কোথায় যাবেন, বুঝবেন কি করে যে কোন কোন প্লাগইন ইউজ হয়েছে? সেটিংয়ে যাবেন, সেটিংয়ে দেখেন এখানে সিএসএস জাভাস্ক্রিপ্ট, এইখানে দেখতে পারবেন কি কি ফাইল অ্যাড করা হয়েছে, দেখছেন আছে কিন্তু। এটা কপি করেন, কপি করে আমরা এখানে লিংকটা অ্যাড করব। সাপোজ এই লিংকটা অ্যাড করব, হ্যাঁ। এই লিংকটা আমরা যদি একটু ইতে চলে যাই, ওয়াও প্লাগইনসে দেখি, এই প্লাগইনে কিন্তু লিংক অ্যাড করার তেমন জায়গা দেখতেছি না। এই যে ফুটারে আছে এইচটিএমএল লেখার, সো আমরা এখানে লিখতে পারি স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট শেষ করলাম। বানান বললে বলেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে দেখেন আমরা এই কোডটা পাবে কোথায় বলেন তো, ফুটারে, দেখছেন? ফুটারে আমরা কাস্টম এইচটিএমএল অ্যাড করতেছি, কাস্টম এইচটিএমএল অ্যাড করে আমরা সোর্স জাভাস্ক্রিপ্ট অ্যাড করতেছি। দেখেন পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে আমরা এখন সেভ করি। আচ্ছা, এখন আমরা রিফ্রেশ করি, হয়ে গেছে। আচ্ছা, এখন রাইট ক্লিক করেন, ভিউ পেজ সোর্স। এখন আপনি সার্চ করেন তো যেটা আমরা অ্যাড করলাম, এখানে অ্যাড হয়েছে বলে তো আমাদের লেআউটটা আসছে, তাই না? এই জাভাস্ক্রিপ্টটা এখানে অ্যাড হয়েছে বলে তো আমাদের লেআউটটা আসছে। এখন আসলেই পাইছে কিনা সেটা আমরা সার্চ করি একটু। আমরা রাইট ক্লিক করলাম পেজের, রাইট ক্লিক পেজ সোর্স, এবার সার্চ করেন কন্ট্রোল এফ, পেস্ট করেন লিংকটা, দেখেন এখানে অ্যাড হয়েছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। দ্রুত বলবেন, দ্রুত, ভিডিওটা শেষ হবে, ভিডিওটা শর্ট হবে, তাহলে বড় হবে না ভিডিওটা। আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে অলরেডি,
সো আপনারা একটু ঢিলাঢালি কথা কম বলেন বলে তো আমি কনফিউজ হয়ে যাই, যেন বারবার বুঝাই আমি। দেখেন এখানে কিন্তু আমি কি করলাম, প্রথমে এই প্লাগইনে কনফিউজড হবে না, জাস্ট একটু পড়বেন। এখানে দেখেন হেডার এসটিএমএল, তার মানে কি এখানে যদি এসটিএমএল কোড লিখে আমরা, তাহলে হেডারের মধ্যে অ্যাড হবে। আবার এখানে ইনলাইন সিএসএস, এটা আসলে কোনটুকু, হেডারের অংশটুকু না? তাহলে এখানে যদি আমরা ডিরেক্টলি দেখেন স্টাইল ট্যাগ আছে, স্টাইল ট্যাগ আছে, তার মানে এইখানে সিএসএস অ্যাড করলাম, তাহলে স্টাইল ট্যাগের মধ্যে অ্যাড হয়েছে। আমরা যদি একটু এখানে আসি, দেখ এই যে কোডগুলো দেখছেন, এখানে কিন্তু হেডারে অ্যাড হয়েছে, ফুটারে অ্যাড হয় নাই। দেখেন এই যে বডির আগে, এই যে বডির আগে হেডারে অ্যাড হয়েছে। আবার যদি আবার প্লাগইনের দিতে আসেন, এখানে জাভা স্ক্রিপ্ট, এখানে যদি জাভা স্ক্রিপ্ট কোড আমরা লিখি, জাভা স্ক্রিপ্ট কোড লিখি, তাহলে হেডারে অ্যাড হবে না? তারপরে আসেন ফুটারের অংশে, ফুটারের অংশে আমরা এইচটিএমএল কোড লিখছি, কারণ এটা এইচটিএমএল কোড লেখার জায়গা। সো আমরা এখানে জাভা স্ক্রিপ্ট করে এভাবে ম্যানুয়ালি লিখছি, জাভা স্ক্রিপ্ট লিঙ্কটা অ্যাড করছি, সেটা ফুটারে অ্যাড হয়েছে। আবার আমরা যদি ফুটারে স্টাইল অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি, তাই না? এক একটা প্লাগইন কিন্তু এক এক রকম, জাস্ট একটু পড়লে একটু দেখলেই বুঝতে পারবেন কোনটা কীভাবে কাজ করতেছে। আর একটা প্লাগইন আছে এই যে ওয়াও প্লাগইন, হ্যাঁ। তারপর আর একটা প্লাগইন দেখলাম পপুলার, কোনটা দেখলাম যেন, কাস্টম, এই যে এটা, এটা কিন্তু আরেক রকম, সিম্পল কাস্টম সিএসএস আর জেএস, হ্যাঁ, এটা কিন্তু একরকম। সো কনফিউজড হবেন না, দেখেন এটা কিন্তু একরকম। সো কনফিউজড হবেন না, দেখেন এটা কিন্তু অপশন দিয়ে দিছে যে কোথায় এই কোডটা অ্যাপ্লাই করবেন, হেডারে করবেন না ফুটারে করবেন, ঠিক আছে? ফ্রন্ট এন্ডে করবেন, অ্যাডমিন করবেন। অ্যাডমিনে ক্লিক করলে কি হবে, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে সিএসএসটা পাবে। আর যদি ফ্রন্ট এন্ডে ক্লিক করা থাকে নর্মালি, তাহলে কি আপনাদের ওয়েবসাইটে সিএসএসটা পাবে, ঠিক আছে? আপনারা ধীরে ধীরে এইগুলোতে এক্সপার্ট হয়ে যাবেন, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে আমাদের যে মেশিনারি লেআউট তো হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হচ্ছে। বেশি কিছু অ্যাড করলাম না স্যার। আমরা, শুধুমাত্র একটা লিঙ্ক অ্যাড করছি মেশিনারি লেআউটের। কোথায় লিঙ্কটা, কোথায় যেন অ্যাড হয়েছে, লিঙ্কটা আবার সার্চ করে চলে যাই, এখানে এতটুকু কপি করলাম, এসে আমরা এখানে সার্চ করলাম, এই যে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? মেশিনারি লেআউটের লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে কোড প্যান থেকে কোনো জায়গা থেকে যদি কোড আনা লাগে, তাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আনতে হয়। না যাবো আচ্ছা, মনে হয় এখানে একটা জিনিস খেয়াল করেন, আরেকটা, এখানে না দেখেন, যাবে। এখানে জাভাস্ক্রিপ্ট কোড আছে, মেবি এখানে অ্যাক্টিভ করার জন্য কোডটা ইউজ করছে, হ্যাঁ, এই মেশিনারি লেআউটের জন্য। আমরা আউল ক্যারোসেল করছি, প্লাগইনটা অ্যাক্টিভ করা লাগছে কোড দিয়ে। ওয়ার্ডপ্রেসে কি বলছিলাম, ওয়ার্ডপ্রেসের প্লাগইন কিন্তু ক্লিক করে অ্যাক্টিভ করতে হয়, আর কোড যখন করতে হয় তখন ম্যানুয়ালি কোড করে অ্যাক্টিভ করতে হয়, তাই না? মনে আছে? তো এইখানে বিষয়টা জি একই স্যার। রকম। তো আমরা ওয়ার্ডপ্রেসে যেহেতু ম্যানুয়ালি মানে অ্যাক্টিভ করতেছি না প্লাগইন, আমরা যদি এখানে কোড করে করতেছি, তাহলে এই ফাইলটা আমাদের প্রয়োজন হবে। সো আমরা এটা জাভাস্ক্রিপ্ট দেখেন ব্যাবেল ভার্সনে আছে। সো আমরা কম্পাইল কিভাবে করব, এইখানে ক্লিক করান, ভিউ কম্পাইল জাভাস্ক্রিপ্টে ক্লিক করান। এখন কম্পাইলড হয়ে গেছে, আমরা শুধু এতটুকু কপি করি, কপি করে আমরা আমাদের প্লাগইনে চলে যাই। প্লাগইনে ফুটারে জাভাস্ক্রিপ্ট কোথায়, যে ফুটার, আমরা এইখানে কোড করতে পারি স্ক্রিপ্ট, আবার এইখানে কোড করে এখানে পেস্ট করে দিতে পারি, যেহেতু এখানে HTML করা যায়। আবার নিচে দেখেন, নিচে কিন্তু অপশন আছে জাভাস্ক্রিপ্ট, এখানে কোড করা লাগবে না, শুধুমাত্র পেস্ট করে দিলে কাজ হবে। সো এইটা আমরা রাখলাম, এইটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন দেখি তো এই কোডটা অ্যাক্টিভ হয়েছে কিনা, রিফ্রেশ করে, এই যেখানে কি খেয়াল করেন, এই যে কোডটা এখানে আসছে, যেটা অ্যাড করলাম। বিষয়টা কি বুঝতে পারতেছেন? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, আজকে যেটা দেখলাম অনেক ইম্পর্টেন্ট টপিক। আজকে যদি অন্য কোনো টপিক না দেখেন, এটা দিয়ে আপনাদের অনেক কাজে লাগবে। এর জন্য ভালো করে বিষয়টা ক্লিয়ার হয়ে যান। এখানে অ্যাড হয়ে গেছে, তা না? সো আপনি যেই প্লাগইন ইউজ করেন না কেন, কাস্টম সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য জাস্ট একটু স্টাডি করবেন, প্লাগইনটা নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনি বুঝতে পারবেন প্লাগইনটা আসলে কিভাবে কাজ করতেছে। আমাদের মূল টার্গেট হলো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে কাস্টম জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস অ্যাড করতে হয় এবং HTML কিভাবে অ্যাড করতে হয় সেটা তো অলরেডি দেখাই দিছি। আপনারা কি সবাই ক্লিয়ার
জি ভাই। জি স্যার। সবাই ক্লিয়ার? হয় জি। স্যার হয়। আচ্ছা না স্যার। হুম আচ্ছা একটু রিফ্রেশ করি তো এখানে এলিমেন্টরে। দেখেন এখানে কিন্তু লেআউটটা ভাবে আসে নাই, কারণ আমরা এখানে যে জাভাস্ক্রিপ্ট অ্যাড করছি, হ্যাঁ সেটা সিএসএসটা পাইছে কিন্তু জাভাস্ক্রিপ্টটা এখানে পাই নাই, এই জন্য লেআউটটা এখানে ভেঙে গেছে। বাট আমাদেরটা আউটপুট মূলত আসছে না, মেবি জি মেনলি আউটপুট আমাদের আসছে, আউটপুট আসছে। এটা আলাদা বাট ব্যাপার। ওটারই গুলা ভেঙে গেছে আর কি। হ্যাঁ এলিমেন্টরে যে ভেঙে গেছে। জি আমাদের পেজটা এখানে লিঙ্কটা অ্যাড করে দিই, পেজেস, তারপরে হলো এলিমেন্টর, এখানে আমাদের লিঙ্কটা অ্যাড করে দিই। জেস কোথায় ক্লিক হয়েছে? জেএস মেশিন লেআউট, এটা লিঙ্ক করে দিতে হয় কি করে দেখেন তো, এই যেখানে লিঙ্ক অপশন আছে, হ্যাঁ এখানে আপনি নিতে যান, পেজেস, কপি করেন, এই যে ভিউতে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, হ্যাঁ ক্লিক করলাম, ক্লিক করে এসে এখানে পেস্ট করে দিলাম। বা এখানে যদি সার্চ করেন আপনি দেখেন তো আসে কিনা, জেএস সার্চ করে আসার কথা ছিল, আসে নাই। আচ্ছা লিঙ্কটা পেস্ট করে দিই। জি এতটুকু তো লাগবে না আমাদের, কারণ এটা আমাদের যদি কখনো যদি কি হয় আমাদের ওয়েবসাইটে ট্রান্সফার করি তাহলে পেজটা পাবে, শুধুমাত্র আপডেট করে দেন। ওকে এই চলে আসছে, এখন এটা ক্লিক করলে আমাদের এই পেজে চলে আসবে। বুঝতে পারছেন সবাই? কি বুঝলেন বলেন, কি করলাম? স্যার এখানে অ্যাড করে দিই। ওকে ওকে কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি দেখাই দিচ্ছি তাহলে। আবার একটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো আমরা চাইল্ড থিম করছিলাম তাই না এতদিন, 2-3 দিন, হ্যাঁ থিমসে আসি, এসে দেখেন এই আমি যে থিমে চাইল্ড ভাই। থিম, যেমন ডিবি চাইল্ড থিম, তারপর ওশিয়ান ডাব্লিউপির কিন্তু চাইল্ড থিম আছে, কিন্তু আমরা চাইল্ড থিম ওটা ইউজ করছিলাম না। হুম তো চাইল্ড থিমের উপকার কি অলরেডি আমরা জানছি না। চাইল্ড থিম নিয়ে হয়। কিন্তু, হ্যাঁ চাইল্ড থিম নিয়ে কিন্তু আমি আপনাদের বলবো, কিন্তু ধারণা এখন থেকে দিতে শুরু করছি কিন্তু আগে থেকেই। গত 2-3 দিন কিন্তু আমি ধারণা দিয়ে আসছি চাইল্ড থিমের ধারণা, গত লাস্ট 2-3 ক্লাসে। আজকে আর একটু ধারণা দিয়ে দিই। দেখেন আমরা যে কাজটা এখন করলাম, হুম হ্যাঁ যে সিএসএস অ্যাড করলাম, জাভা স্ক্রিপ্ট অ্যাড করলাম তাই না, প্লাগইন ইউজ করে করে চাইল্ড থিম যদি আমরা ইউজ করি, দেখেন এই ডিবির চাইল্ড থিমটা যদি আমরা অ্যাক্টিভ করি, আমরা আবার এলিমেন্টারে ফিরে আসবো, সমস্যা নাই, জাস্ট আমি দেখাই দিচ্ছি আর কি। দেখাই দেবো কি না অন্য নেক্সট ক্লাসে দেখাবো? আচ্ছা টপিক যেহেতু তুলছি সো আমি দেখাই দিই, হ্যাঁ ঠিক আছে। যে ডিবি চাইল্ড থিম যদি আমি অ্যাক্টিভ করি, জাস্ট আপনাদের শেখানোর জন্য, আপনারা বাসায় ট্রাই করেন। দেখেন ডিবি চাইল্ড থিমটা অ্যাক্টিভ করলাম, আমরা কি বলছিলাম যে চাইল্ড থিম কেন ইউজ করি, আমাদের প্যারেন্ট থিমে আপডেট আসবে, চাইল্ড থিমে কিন্তু আপডেট আসবে না। তাহলে আমাদের যখন ডিবি প্যারেন্ট থিম, সাপোজ যে কোনো প্যারেন্ট থিমে যদি আমরা কাজ করি, কোড এডিট করি, তাহলে আপডেট আসলে কিন্তু ওই কাজগুলো আমাদের যে এডিট করছিলাম কোড ওইগুলো কিন্তু চলে যাবে। তাহলে এটা অবশ্য বিষয়টা খুব খারাপ। এই জন্য আমরা খুবই সিম্পল ভাষায় আর কি, এই জন্য আমরা চাইল্ড থিম ইউজ করি। চাইল্ড থিমে যদি আমরা এডিট করি তাহলে ওই এডিট থেকেই যাবে, আপডেট আসবে মেইন থিমে, না প্যারেন্ট থিমে আপডেট আসবে। এখন আমরা যেই কাজ প্লাগইন ইউজ করে করলাম সেই কাজ কিন্তু আমরা চাইল্ড থিম দিয়ে করতে পারি। দেখেন এই দেখেন চাইল্ড থিম অ্যাক্টিভ করলাম, তো এখানে অ্যাপিয়ারেন্স থেকে এডি থিম এডিটর অপশন পাইছেন, দেখতে পাচ্ছেন সবাই? এখানে ক্লিক করেন, জি জি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে একটা ওয়ার্নিং আসবে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের আর কি, যে আপনি এটা এডিট করতে যাচ্ছেন কেন। সো আমরা আন্ডারস্ট্যান্ড ক্লিক করলাম, এইখানে দেখেন এইখানে কিন্তু আপনি সিএসএস অ্যাড করতে পারবেন। প্রতিটা চাইল্ড থিমের এই অপশনটা থাকবেই থাকবে, মাস্ট। প্রতিটা ওয়ার্ডপ্রেস চাইল্ড থিমের function.php এবং style.css এই দুইটা ফাইল থাকতেই হবে। আমি কি বুঝাইতে পারতেছি?
বিশেষ করে স্টাইল ডট সিএসএস ফাইলটা থাকতেই হবে। Yes, আর sir. এইখানে আমরা এই চাইল্ড থিমে এখানে আমরা সিএসএস কোড করতে পারি। এখানে যা সিএসএস কোড করব আমাদের ওয়েবসাইটে সেগুলো অটোমেটিক্যালি আপডেট হবে। সো ওই সিএসএস গুলো আমরা যদি কোনো চাইল্ড থিমে করি তাহলে আমরা করতে পারি। সো এটা নিয়ে আমরা ডিটেইলে পরবর্তীতে কথা বলবো। জাস্ট আপনাদের একটু ধারণা দিলাম, প্রতিদিন একটু ধারণা দিচ্ছি, আজকে একটা ধারণা দিলাম। আবার আমরা হ্যালো এলিমেন্টরে চলে আসি, জাস্ট ধারণা থাকলে এতটুকু। হ্যাঁ, তো আজকে যদি আপনারা আর টপিক দেখতে যাচ্ছেন না, এই বিষয় নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে আর প্রশ্ন করতে পারেন। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নতুন কোনো টপিক শিখবো।